আমার নাম সুনিতা। বয়সের ভার আমার ওপর পড়েছে ঠিকই, তবে আমার সৌন্দর্য নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। বয়স বাড়লেও আমি ছিলাম একটু স্বাস্থ্যবান এবং এটাই আমাকে অন্যদের থেকে আলাদা করত। আমার চলাফেরা এবং হাসিখুশি স্বভাব অনেকের নজর কাড়ত, কিন্তু এই সৌন্দর্য আমার জীবনে এমন এক অধ্যায় নিয়ে আসবে যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার জামাইমশাই, যার প্রতি আমি সবসময় সম্মান আর আস্থা রেখেছিলাম, এমন কিছু করবে যা আমার মনের গভীরে ঝড় তুলে দেবে। আমি ভেবেছিলাম পরিবারের মধ্যে সম্পর্ক সবসময় পবিত্র থাকবে, কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা আমার জীবনের উপর গভীর প্রভাব ফেলেছিল। কয়েকদিন পর আমার জামাই হঠাৎ আমার ঘরে এলো। সেই সময় আমি বন্ধুর মেয়ের বিয়ের জন্য সিলেক্ট করা শাড়িগুলো আলমারি থেকে বের করছিলাম। প্রতিটি শাড়ির রং আর কাজ দেখে মনে হচ্ছিল যেন প্রতিটা গল্প বলছে। কিছু শাড়ি আলাদা করে রাখলাম, যাতে পরে আরেকবার দেখে ঠিক করতে পারি কোনটা সঠিক হবে। আমি তখন ঘরে শাড়িগুলো গুছাচ্ছিলাম। একটা সুন্দর লাল রঙের শাড়ি হাতে নিয়ে ভাবছিলাম, হালকা কাজ করা এই শাড়িটা আর হাফ হাতা ব্লাউজ পরলে কেমন লাগবে। শুধু হাফ হাতা ব্লাউজটা পরে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজের প্রতিফলন দেখে কিছুক্ষণের জন্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। অনেক সুন্দর লাগছিল আমাকে। ঠিক তখনই কোনো ধরনের নখ ছাড়াই হঠাৎ আমার জামাই ঘরে ঢুকে পড়ল। আমি ভীষণভাবে চমকে গেলাম। লজ্জায় আর একটু ভয়ের সঙ্গে সঙ্গে পেছন ফিরে দাঁড়ালাম। হৃদয়টা যেন দ্রুত ধুকপুক করতে লাগল। জামাইয়ের চোখে মৃদু মুগ্ধতার ছাপ ছিল, আর সেটা আমি পেছন থেকেও অনুভব করতে পারছিলাম। আর মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। আমি লজ্জা আর অস্বস্তিতে একেবারে হকচকিয়ে গিয়েছিলাম। ওর দৃষ্টিতে কিছুটা বিব্রত ভাব দেখলাম, যেন সেও বুঝতে পারছিল না কি করবে। মুহূর্তটা এমন এক জটিল অবস্থায় দাঁড়িয়েছিল, যেখানে আমরা দুজনেই কিছু বলতে পারছিলাম না। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে শাড়ি গুছিয়ে নিলাম। মনের ভেতর তখনও অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। আমি ধীরে ধীরে ঘুরে ওর দিকে তাকালাম। দেখলাম সে বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছে, মাথা নিচু করে, যেন নিজের ভুলটা বুঝতে পেরেছে। বাড়িতে আমি আর মেয়ে ছাড়া আর কেউ ছিল না, তাই দরজা লক করার অভ্যাস আমার ছিল না। কিন্তু সেদিনের এই ঘটনা মনে করিয়ে দিল, অভ্যাসগুলো মাঝে মধ্যে বিপদ ডেকে আনতে পারে। দরজা ঠিকমতো বন্ধ না করার জন্য নিজের উপর রাগ হচ্ছিল, আর সেই সাথে এক অদ্ভুত সংকোচ আমাকে ঘিরে রেখেছিল। ওর চোখে তখন একটা অনুশোচনা আর মৃদু দুঃখের ছায়া ছিল, যা মুহূর্তটাকে আরও জটিল করে তুলছিল। আমার জামাই একটু পিছিয়ে দাঁড়িয়ে বলল, মা, আমি হঠাৎ আপনার ঘরে ঢুকে পড়েছি। দয়া করে ক্ষমা করবেন, কিছু মনে করবেন না। আপনাকে অনেক সুন্দর লাগছে। তার কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম, কিছু বললাম না। তারপর জামাই বলল, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেভাবে আমাদের সাহায্য করছেন তা সত্যিই অসাধারণ। আজকাল শাশুড়িরা জামাইদের প্রতি এতটা সহানুভূতিশীল হন না, কিন্তু আপনি আমাকে ছেলের মতোই দেখছেন। তবে চিন্তা করবেন না, আমি বেশিদিন এখানে থাকব না। আমি তাড়াতাড়ি একটা চাকরি খুঁজে নেব। আমি জানি জামাইয়ের শ্বশুরবাড়িতে বেশি দিন থাকা মানায় না। আমি ওকে শান্তভাবে বললাম, তোমার আমাকে ধন্যবাদ বলার কোনো দরকার নেই। তুমি যতদিন চাইবে এখানে থাকতে পারো। এটা তোমার নিজের বাড়ির মতো। আমি জামাইকে বললাম, তুমি এই বাড়ির একজন আপনজন। এখানে নিজের ঘর মনে করো। তোমার লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কথা শুনে জামাই হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, শাশুড়ি মা, আপনি যা করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ওর এই আচরণে আমি একটু অবাক হয়ে গেলাম। যদিও এটি স্বাভাবিক ছিল, কিন্তু আমি ভাবতে শুরু করলাম যে হয়তো নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি আমাদের মতো নয়। ধীরে ধীরে আমার মনে কিছু প্রশ্ন আসতে লাগল। অঙ্কিতা আর তার স্বামীর মধ্যে কি সব ঠিক আছে? আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটির বিয়ে হয়ে গেছে এবং ছেলেটিও বিবাহিত। আমার ছেলে প্রায়ই কাজের কারণে বাইরে থাকে, কিন্তু বৌমা আমার সঙ্গেই থাকে। আমার ছেলের বিয়ে হয়েছে 2 বছর এবং মেয়ের বিয়ে হয়েছে 1 বছর। একদিন আমার মেয়ে অঙ্কিতা আমাকে ফোন করে জানালো যে তার স্বামীর চাকরি চলে গেছে। তাদের সামনে বড় বিপদ এসে দাঁড়িয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম যে ওদের আমার বাড়িতে নিয়ে আসব, যাতে আমি তাদের সাহায্য করতে পারি। পরের দিন অঙ্কিতা আমার বাড়ি এলো। আমি দেখলাম তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। আমি ওকে বললাম, যতদিন না জামাই নতুন চাকরি পায় ততদিন তোমরা এখানে থাকো। আমরা সবাই মিলে এই সময়টা পার করে দেব। আমার মেয়ে অঙ্কিতা এবং তার স্বামী বর্তমানে আমার বাড়িতে থাকছিল।
আমি ওদের বলেছিলাম যতদিন না তারা সমস্যার সমাধান করতে পারে ততদিন ওরা আমার সঙ্গেই থাকতে পারে। কিন্তু কিছুদিন পর আমার বোমার আচরণ অঙ্কিতার প্রতি পরিবর্তিত হতে শুরু করল। একদিন রাগের মাথায় আমি বোমাকে বলে ফেললাম, যদি এখানে থাকা তোমার জন্য সমস্যা হয় তাহলে তুমি নিজের বাড়িতে চলে যেতে পারো। আমার কথা শুনে সে খুব রেগে গেল এবং সেদিনই তার ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। বোমা চলে যাওয়ার পর অঙ্কিতা একটু স্বাভাবিক হতে শুরু করল। এক রাতে আমি অঙ্কিতার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন শুনতে পেলাম ওর ঘর থেকে বকাবকির শব্দ আসছে। মনে হলো ওদের মধ্যে কিছু ঝামেলা চলছে। আমি সরাসরি ঘরে ঢুকে গেলাম। সেখানে দেখি অঙ্কিতা খুব রাগে ওর স্বামীকে বলছে, 10 দিন হয়ে গেছে কিন্তু এখনও কোনো চাকরি পেলে না। সারাদিন ল্যাপটপে বসে কি করো? বাড়িতে থেকে এখন তেল মালিশ চাইছ? আমি এই অকাজের লোককে আর সহ্য করতে পারব না। অঙ্কিতা এতটাই রেগে গিয়েছিল যে আমার সামনে এসব কথা বলতেও দ্বিধা করল না। অঙ্কিতা রেগে গিয়ে তার স্বামীর প্রতি অপমানজনক কথা বলতে শুরু করল। আমি তখন ওকে ধমক দিয়ে বললাম, অঙ্কিতা, কথার সময় একটু ভেবে কথা বলো। তোমার স্বামী নিশ্চয়ই কোনো না কোনো দিন চাকরি খুঁজে পাবে। এই কঠিন সময়ও কেটে যাবে। এমন সময়ে তোমার উচিত তাকে মানসিকভাবে সমর্থন করা। স্বামীর প্রতি যত্ন নেওয়া অনেক বড় কাজ। আমার কথা শুনে অঙ্কিতা রাগ করে বলল, মা, যদি তোমার জামাই এতটাই ভালো লাগে তাহলে তুমি ওর পায়ে তেল মালিশ করে দাও। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন জামাই আমার হাত ধরে আমাকে ঘর থেকে বাইরে নিয়ে গেল। সে শান্তভাবে বলল, মা, আমি অঙ্কিতার রাগ আর বিরক্তি বুঝতে পারি। আমি জানি আমার মতো একজন মানুষ যে এখন কাজহীন, সে পরিবারের উপর চাপ সৃষ্টি করছে। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামাই বলল, মা, একজন পুরুষের জন্য ঘরে বসে থাকা সত্যিই লজ্জার ব্যাপার। কিন্তু আমি কি করব? এত চেষ্টা করেও চাকরি পাচ্ছি না। মনে হয় ভাগ্যই আমার বিপক্ষে। তার চোখে জল দেখে আমি বললাম, তোমাকে সাহস হারালে চলবে না। এই সময়ও কেটে যাবে। তারপর বললাম, তুমি এখানে বিছানার ধারে বসো। আমি তোমার মাথায় একটু তেল মালিশ করে দিই। এতে তোমার মন শান্ত হবে আর তুমি ভালো ঘুমাতে পারবে। আমি তার মাথায় তেল মালিশ শুরু করলাম। কয়েক মিনিটের মধ্যেই জামাই বলল, মা, আপনার হাতে যেন জাদু আছে। আমার সব চাপ কমে গেছে। আপনি কি আমার কাঁধেও একটু তেল লাগিয়ে দেবেন? আমি তার কাঁধে হাত বোলানোর সময় একটু অস্বস্তি বোধ করলাম। তখনই বললাম, আমার হাত একটু ব্যথা করছে এবং কিছুটা দূরে সরে এলাম। জানি না কেন আমার ভিতকে অস্বস্তি কাজ করছিল। কিছুদিনের মধ্যেই জামাই একটি চাকরি পেল। চাকরি পাওয়ার 2 দিন পর মেয়ে এসে আমাকে জানালো যে সে মা হতে চলেছে। এই খবর শুনে আমি খুব খুশি হলাম। জামাই ও মেয়ে তাদের বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আমি তাদের বললাম, আরও 2 দিন থেকে যাও। তোমাদের সঙ্গে এই সময়টা কাটিয়ে নিতে চাই। আমার মেয়ের এই সুখবর আমার মন ভরিয়ে দিল। তখনই সিদ্ধান্ত নিলাম, ভবিষ্যতে তাদের যে কোনো পরিস্থিতিতে পাশে থাকব। আমি ভেবেছিলাম আমার মেয়েকে এবং তার স্বামীকে আরও কিছুদিন আমার কাছে রাখা উচিত। কিন্তু 2 দিনের মধ্যেই লক্ষ্য করলাম অঙ্কিতার শারীরিক অবস্থা ভালো নয়। মেয়ে এবং জামাই আলাদা থাকায় আমি দুশ্চিন্তায় পড়লাম, অঙ্কিতা কি একা বাড়ির কাজ সামলাতে পারবে? আমি সিদ্ধান্ত নিলাম যে যতদিন না ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে ততদিন ও আমার সঙ্গেই থাকবে। দিন যেতে লাগল আর জামাই তার অফিসের কাজ শুরু করল। প্রতিদিন সকালে আমি ওর জন্য টিফিন তৈরি করতাম। আমার যত্ন দেখে সেও আমার প্রতি যত্নশীল হয়ে উঠল। সন্ধ্যায় অফিস থেকে ফিরে ক্লান্ত থাকা সত্ত্বেও জামাই রাতের খাবার তৈরিতে আমাকে সাহায্য করত। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। অঙ্কিতা তখন গর্ভবতী ছিল আর এর ফলে তার মেজাজ পরিবর্তন হচ্ছিল। জামাই এ বিষয়ে খুব বেশি কিছু জানত না, তাই তাদের মধ্যে ছোটখাটো তর্ক হচ্ছিল। আমি ভাবলাম এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের অংশ, তাই বিশেষ গুরুত্ব দিলাম না। এক রাতে জামাই আমার ঘরে এসে বলল, মা, আমি আর অঙ্কিতার সঙ্গে একই ঘরে একই বিছানায় থাকতে পারছি না। তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং জানতে চাইলাম, কেন? জামাই বলল, মা, অঙ্কিতা এখন যে অবস্থায় আছে তাতে ওর মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। যদি তার গায়ে হাতও লাগে ও রেগে যায়। এই কারণে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। অফিসের কাজ করতে গিয়ে আমার চোখও ভারী হয়ে আসছে। আমার শরীর আর মন খুবই ক্লান্ত। আমি তাকে বললাম, অঙ্কিতা যে অবস্থায় আছে তাতে মেজাজের ওঠানামা স্বাভাবিক। তোমার উচিত ওকে বোঝার চেষ্টা করা।
কিন্তু জামাই বলল, আমি বুঝি মা, কিন্তু এখন আমার বিশ্রামেরও প্রয়োজন। যদি আমি বিশ্রাম না পাই তাহলে কাজেও মনোযোগ দিতে পারব না। তারপর সে বলল, মা, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি কি আজ থেকে আপনার ঘরে থাকতে পারি? আমি প্রথমে সরাসরি হ্যাঁ বলিনি, তবে বুঝলাম তার কাছে আর কোনো বিকল্প নেই। তাই কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে। আমার মনে যদিও একটু দ্বিধা ছিল, তবু আমি ভাবলাম এটি সাময়িক সমস্যা এবং ওর আরামটাই এখন গুরুত্বপূর্ণ। সেই রাতে যখন জামাই আমার ঘরে ঘুমাতে এলো, আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, কারণ আগে কখনো এমন পরিস্থিতি হয়নি। ওর উপস্থিতির কারণে আমি রাতে ঘুমাতে পারিনি। আমি ভাবলাম এটি একটি নতুন অভিজ্ঞতা এবং বিষয়টি যতটা সহজভাবে নেওয়া যায় ততটাই ভালো। সেই রাতে আমি সালোয়ার কামিজ পরে ঘুমিয়ে পড়েছিলাম, তবে সারা রাত অস্বস্তি অনুভব করছিলাম এবং ঘুম ঠিকমতো হয়নি। সারা রাত বিছানায় এপাশ-ওপাশ করছিলাম। মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন নীরব, কিন্তু আমার হৃদয়ের অস্বস্তির সেই নীরবতার মধ্যেও একটা ভারী শব্দ হচ্ছিল। ঘুম আসছিল না। চোখের পাতা এক করতে গেলেই সেই মুহূর্তটা বারবার মনে পড়ে যাচ্ছিল। এই অস্বস্তি আর চিন্তা মিলিয়ে রাতটা এক অদ্ভুত অনুভূতির মধ্যে কাটল। পরের রাতে যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম, জামাই বলল, মা, আমি বুঝতে পারি যে আপনি কাল রাতে ভালো করে ঘুমোতে পারেননি। আমি জানি আপনি আমাদের গ্রামের বাড়িতে কিভাবে আরাম করে থাকেন। আমাকে লজ্জা করার কিছু নেই। আপনি চাইলে আপনার স্বাভাবিক পোশাক পরে ঘুমাতে পারেন। আমাকে একজন জামাই নয়, একজন ছেলের মতো ভাবুন। তার কথা শুনে আমি কিছুক্ষণ চিন্তা করলাম। সত্যি সারা রাত শাড়ি পরে থাকার কারণে আমার ঘুমের সমস্যা হয়েছিল। তাই এবার আমি আর অস্বস্তি করতে চাইনি। আমি নিজের পোশাক পাল্টে এসে আরাম করে বসে পড়লাম। জামাই তখন বলল, মা, এই পোশাকে আপনি আমার মা নন, একদমই অন্যরকম লাগছেন। সত্যিই আপনি নিজেকে খুব ভালোভাবে সাজিয়েছেন। তার কথায় আমি একটু হেসে নিজের জায়গায় ঘুমাতে চলে গেলাম। পরের দিন সকালে আমি রান্নাঘরে নাশতা বানানোর পর থালাবাসন ধুয়ে গোসল করতে বাথরুমে গেলাম। বাথরুমে ঢুকে হঠাৎ পায়ে সাবানের জল লাগায় আমি পিছলে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং আমি নিজে নিজে উঠতে পারছিলাম না। আমি তখন অঙ্কিতাকে ডাকলাম, কিন্তু সে তার ঘর থেকে আসেনি। এরপর জামাই দৌড়ে এসে বলল, মা, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? সে আমাকে উঠতে সাহায্য করল এবং বলল, আপনার আরও সাবধানে থাকা উচিত, মা। বাথরুমে পড়ে গিয়ে যখন যন্ত্রণা পাচ্ছিলাম, তখন জামাইমশাই দ্রুত এসে আমাকে উঠিয়ে বিছানায় নিয়ে গেলেন। সে সময় আমার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তিনি সাথে সাথে আমার জন্য গরম পানির ব্যাগ এনে দিলেন। আমি লক্ষ্য করলাম সে অফিসের জন্য প্রস্তুত হয়েছিলেন, কিন্তু আমার সাহায্য করতে গিয়ে তার পোশাক ভিজে গেল। জামাইমশাই এক মুহূর্ত পেছন ফিরে তাকাননি। অল্প সময় পর আমার মেয়ে অঙ্কিতা ঘরে এলো, কিন্তু সে গর্ভবতী হওয়ায় আমাকে সাহায্য করতে পারছিল না। আমার মেয়ের আসার অপেক্ষা না করে জামাইমশাই আমার পাশে দাঁড়ালেন। তিনি আমাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেন, তবে আমি তাকে জানালাম যে কয়েকদিন বিশ্রাম নিলেই ব্যথা সেরে যাবে। আমার কথা শুনে তিনি রাজি হলেন এবং অফিসে যাওয়ার আগে অঙ্কিতাকে বলে গেলেন, যতক্ষণ না আমি ফিরছি মায়ের যত্ন নিও। সন্ধ্যায় অফিস থেকে ফিরে তিনি নিজেই রান্না করলেন, কারণ অঙ্কিতা শরীর খারাপের জন্য রান্নাঘরে যেতে পারছিল না। রাতে যখন তিনি আমার ঘরে এলেন তখন দেখলেন আমি কোমর ধরে বসে আছি। তিনি বাম নিয়ে এসে বললেন, মা, আমি একটু বাম লাগিয়ে দিই, এতে আপনার ব্যথা কিছুটা কমবে। জামাইমশাইয়ের সাহায্য নেওয়াটা আমার জন্য অস্বস্তিকর ছিল, কিন্তু তিনি বারবার জোর দিয়ে বললেন, অঙ্কিতা তো গর্ভবতী, তাই সে তোমার তেমনভাবে সাহায্য করতে পারবে না। মা, এটা আমার দায়িত্ব। আমি অনেক চেষ্টা করেছিলাম নিজের সবকিছু সামলানোর, কিন্তু তার আন্তরিকতায় আর না বলতে পারলাম না। তিনি আমার কোমরে বাম লাগাতে শুরু করলেন। যত্নে ভরা তার আচরণে আমি ধীরে ধীরে আরাম অনুভব করছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাতের দিকে ঘুম ভেঙে দেখি জামাইমশাই আমার কাছাকাছি বসে আছেন। তার ব্যবহারে কোনো অন্যায়ের ইঙ্গিত পাইনি। আমি অল্প নড়াচড়া করতে গিয়ে হঠাৎ আবার কোমরের ব্যথায় কুকিয়ে উঠলাম। আমার আওয়াজ শুনে তিনি সঙ্গে সঙ্গে জেগে উঠলেন এবং আমার আরাম নিশ্চিত করার চেষ্টা করলেন। আমি কিছু বলার আগে তিনি শান্ত স্বরে বললেন, মা, আপনার শরীরের যত্ন নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আপনি আরাম করুন, আমি এখানে আছি। পরের দিন সকালে আমি কিছুটা ভালো অনুভব করছিলাম।
হঠাৎ কাশির সমস্যা শুরু হলে তিনি পিঠে হাত বুলিয়ে আমাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলেন। তার এই মানবিক ও যত্নশীল আচরণ আমাকে অভিভূত করেছিল। দিন শেষে আমি বুঝতে পারলাম, পরিবারে একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সম্পর্কের সৌন্দর্য। জামাইমশাইয়ের সাথে একই ঘরে থাকা আমার কিছুটা অস্বস্তিকর লাগছিল। তার আমার প্রতি অতিরিক্ত যত্নশীলতা আমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছিল। পরের দিন দুপুরে অঙ্কিতা যখন আমার ঘরে এলো, তখন আমি তাকে বললাম, আমি তোমার নন্দকে বাড়িতে নিয়ে আসতে চাই। বাড়ির কাজগুলো সামলাতে আমার অসুবিধা হচ্ছে। যদি সে আসে তবে ঘরের দায়িত্ব নিতে পারবে। অঙ্কিতা হেসে বলল, মা, গত কয়েকদিন ধরে আমার স্বামীই তো তোমার যত্ন করছে। তারপরও তুমি কেন নন্দকে নিয়ে আসতে চাইছ? তোমার জামাই কি যথেষ্ট নয়? তার কথাগুলো আমাকে বিভ্রান্ত করল। কারণ আমি যে ভাবনা প্রকাশ করতে চাচ্ছিলাম তা সে বুঝতে পারেনি। রাতে আমি জামাইমশাইয়ের সাথে এ বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিলাম। যখন তিনি ঘরে এলেন তখন আমি বললাম, আজ থেকে তুমি অঙ্কিতার ঘরে গিয়ে তার সঙ্গে থাকো। তাকে একা ঘুমাতে দিও না। কয়েকদিন পর আমার ননদ এসে যাবে, তখন সে আমার সঙ্গে ঘুমাবে। আমার কথা শুনে তিনি গভীরভাবে আমার দিকে তাকিয়ে বললেন, মা, আমি তো আপনার যত্ন নিচ্ছি। আপনি কি আমাকে কখনো আলাদা মনে করেছেন? এরপর তিনি কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। তার প্রতিক্রিয়া দেখে মনে হলো হয়তো আমার কথা তাকে কষ্ট দিয়েছে। আমি ধীরে ধীরে উঠে তার পেছনে হাঁটতে শুরু করলাম। তার কষ্টটা বোঝাতে চাইলাম। সেই রাতে আমরা দুজনেই বুঝতে পারলাম যে পারিবারিক সম্পর্কের মধ্যে একে অপরকে বোঝার ক্ষমতাই সবচেয়ে মূল্যবান। আমি যখন তাদের ঘরের সামনে পৌঁছালাম তখন মেয়ে ও জামাইমশাইয়ের কথোপকথন শুনতে পেলাম। মেয়ে রাগান্বিত স্বরে বলছিল, বিনোদ, তোমার কাছ থেকে কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না। গত কয়েকদিন ধরে সব কাজ আমি নিজেই করছি। মা এখনও তোমার দিকে ভরসা করতে পারছেন না। জামাইমশাই একেবারে চুপ ছিলেন। মেয়ে আরও বলল, তুমি কি ভুলে গেছ যে আমাদের পরিকল্পনা কি ছিল? এই বাড়িটা আমাদের নামে করতে হবে। তোমার পেনশনের টাকাতেও আমার ভাগ চাই। তোমার পরিবারের তো 2টি ঘর রয়েছে, আর তোমার মায়ের কাছেও 2টি বাড়ি আছে। অন্তত একটি বাড়ি আমার নামে হওয়া উচিত। এজন্য আমি যা করার প্রয়োজন তা করব। তারপর মেয়ে বলল, মা, ভাইয়া আর বৌদিকে বাড়িতে ডাকার বিষয় বলছিলেন। যদি ওরা আসে তাহলে বৌদি আমাদের পরিকল্পনা বুঝে ফেলবে। একবার মায়ের সামনে সব সত্য প্রকাশ পেয়ে গেলে এই বাড়ি আর আমাদের হবে না। এই কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। গত কয়েকদিন ধরে তারা আমার প্রতি যে মায়া ও যত্ন দেখিয়েছিল তা সবই মিথ্যে ছিল। মেয়ে গর্ভাবস্থার অজুহাত দিয়ে আমার আবেগের সঙ্গে খেলা করছিল, যাতে সে তার স্বার্থসিদ্ধি করতে পারে। আমি শান্তভাবে নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম আমার নিষেধ সত্ত্বেও জামাইমশাই আবার আমার ঘরে এসে শুয়ে পড়েছেন। আমি ভাবছিলাম কিভাবে পরিবারের শান্তি বজায় রাখব এবং সত্যি ঘটনা প্রকাশ করব। শেষমেশ সিদ্ধান্ত নিলাম, সম্পর্কের ভিত্তি স্বচ্ছতা ও আস্থার ওপরই দাঁড়িয়ে থাকে। আমি ধৈর্য ধরে সমস্ত বিষয়ে সঠিক সময়ে প্রকাশ করার জন্য প্রস্তুত হলাম। পরের দিন সকালের নাস্তার সময় আমি আমার ছেলে ও বৌমাকে ঘরে ডেকে আনলাম। তাদের দেখে জামাইমশাই এবং অঙ্কিতা হতভম্ব হয়ে গেল। অঙ্কিতা রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করল, মা, তুমি ওদের এখানে কেন ডেকেছ? আমি বুঝলাম। এখন সময় এসেছে সবকিছু স্পষ্ট করে বলার। অঙ্কিতার দিকে এগিয়ে গিয়ে বললাম, গত রাতে আমি তোমার এবং তোমার স্বামীর কথোপকথন নিজ কানেই শুনেছি। তুমি তোমার জামাইয়ের মিথ্যা ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছ, অথচ যেই বৌমা এতদিন ধরে আমার যত্ন করছিল তাকে ভুল বুঝিয়ে দূরে সরিয়ে দিয়েছ। আমি থেমে কিছুক্ষণ ওর দিকে তাকালাম, তারপর বললাম, তুমি আমার মেয়ে, তোমাকে সবসময় ভালোবাসি। কিন্তু সম্পত্তির লোভে তুমি যে ষড়যন্ত্র করেছ তা আমাকে আহত করেছে। আমি সবসময় ভেবেছিলাম আমাদের পরিবারে ভালোবাসা এবং আস্থাই প্রধান, কিন্তু তোমার এই কাজ আমাকে খুব কষ্ট দিয়েছে। অঙ্কিতা চুপ করে দাঁড়িয়েছিল। আমি এরপর ছেলে এবং বৌমার দিকে ফিরে বললাম, আমি চাই তোমরা এখানে থাকো। এই বাড়ি সবার। পরিবারে একে অপরকে বোঝা এবং সাহায্য করাই আসল সম্পর্কের সৌন্দর্য। জামাইমশাইও চুপচাপ ছিলেন, কিন্তু তার চোখে অনুশোচনার ছাপ ছিল। সেই মুহূর্তে আমি বুঝলাম ভুলগুলো ঠিক করার জন্য কখনো দেরি হয় না। আমি মেয়েকে দৃঢ়ভাবে বললাম, তোমার লোভ এবং ভুল সিদ্ধান্তের কারণে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই বাড়ির একটাও ইট তোমার নামে হবে না। যে সত্যিকারের ভালোবাসা এবং যত্ন দেখাবে তারই এই সম্পত্তির অধিকার থাকবে। আমি ভুল করেছিলাম তোমাকে বারবার বাড়িতে ডেকে এনে, আর ভেবেছিলাম তুমি দায়িত্বশীল হয়ে উঠেছ।
কিন্তু আজ বুঝতে পারছি এমন লোভী মনোভাবের কোনো পরিবর্তন হবে না। আমি আরও বললাম, পিতামাতা তাদের সন্তানদের জন্য সবকিছু ত্যাগ করেন, কিন্তু মেয়েরা যদি শুধুই সম্পত্তি নিয়ে চিন্তা করে তাহলে তাদের দায়িত্ব কি? যে সন্তানরা শুধু জিজ্ঞাসা করে আমাদের জন্য কি করেছ, তারা কখনো পরিবারের প্রকৃত মর্ম বুঝতে পারে না। তোমার মতো মানসিকতাকে আমি আমার কাছ থেকে দূরে রাখাই ভালো। আজ থেকে তুমি আর এই বাড়ির কোনো অংশ নও। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, তোমাদের ভুল বোঝাবুঝির কারণে আমি আমার ছেলে এবং বৌমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সবার মধ্যে ভালোবাসা এবং সম্মান থাকা জরুরি। জামাইমশাই বাইরের মানুষ, তাদের যতটা যত্ন করা যায় তা করি। কিন্তু যখন নিজের মেয়ে একই রকম স্বার্থপর আচরণ করে, তখন বাবা মায়ের মনে প্রশ্ন ওঠে, সত্যিই কি সম্পর্কগুলো টিকিয়ে রাখা সম্ভব? শেষে আমি বললাম, লোভ এবং প্রতারণা দিয়ে অর্জিত সম্পত্তি কখনো সুখ দিতে পারে না। আসল সুখ আসে একটি মিলেমিশে থাকা পরিবার থেকে, যেখানে ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকে, হিংসা নয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।